গল্পের শুরুতেই আমাদের মেইন হিরোকে দেখানো হয়, যার নাম জিয়া। সে একজন পরিচালক। এখানে তার তৈরি একটি মুভির প্রমোশন চলছে, যার নাম দ্য লোনলি পিপল। তখন একটি লোক তার কাছে আসে আর জানায় যে তার বাবা মারা গেছেন। তার বাবাও একজন পরিচালক ছিলেন এবং তিনি ছিলেন কোরিয়ার অন্যতম শ্রেষ্ঠ পরিচালক, যার নাম মিস্টার লি। এরপর আমাদের 5 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে জিয়া একজন প্রডিউসারের সঙ্গে কথা বলছিল, যার নাম বুসিয়ং বন। বুসিয়ং তাকে বলে, তোমার ফিরে আসা উচিত, অনেক বছর কেটে গেছে। সে আবার বলে, তোমাকে আগামীকালের প্রিমিয়ামে আসতেই হবে। কিন্তু জিয়া তেমন রেসপন্সই করে না। এরপর সে জিজ্ঞাসা করে, তুমি কি লাভ অ্যান্ড হোয়াইট নিয়ে কাজ করছো? জিয়া কোনো উত্তর দেয় না এবং কল কেটে দেয়। জিয়ার পাশে ওই বই রাখা ছিল। সে বইটি দেখে এবং বলে, এটা কোনো ধরনের মজা ছাড়া আর কিছুই না। পরের সকালে জিয়াকে দেখা যায় সেই প্রিমিয়ারে যেতে। আর তখনই আমরা আমাদের হিরোইনকে দেখি। সে একটি সাইকেল চালিয়ে যাচ্ছিল, হঠাৎ পড়ে যায়। কিন্তু সে উঠে দাঁড়ায় এবং আশেপাশে সবাইকে বলে, আমি একদম ঠিক আছি। তারপর চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা জিয়াকে লিফটের ভিতরে দেখি। তার সামনে দুজন লোক দাঁড়িয়েছিল এবং তার এক্স ওয়াইফ সম্পর্কে বাজে কথা বলছিল। জিয়া তখন তাদের বলে, তোমরা খুব ডিসকাস্টিং পিপল, আর লিফট থেকে বাইরে বেরিয়ে যায়। তখন ওই দুই লোক বলে, এই তো জিয়া, তাই না? সে তো 3 বছরের বেশি সময় ধরে উধাও ছিল। আরেকজন বলে, হ্যাঁ ঠিক তাই। এরপর জিয়া প্রিমিয়ারে পৌঁছায় এবং একপাশে বসে থাকে। আমরা দেখতে পাই তার এক্স ওয়াইফ স্টেজে ছিল, যে তার নতুন মুভির প্রমোশন করছিল। আর তার এক্স ওয়াইফের নাম ছিল চা সিও জং। সে বলে, আমার 2 বছর পর অনেক গুজব ছড়িয়ে পড়ে। আমি সবার সামনে কিছু প্রমাণ করতে চেয়েছিলাম, দেখাতে চেয়েছিলাম আমি কি করতে পারি। ঠিক তখনই বুসিয়ং বন জিয়ার কাছে আসে এবং বলে, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। এতদিন পর বাইরে এসে কেমন লাগছে? তখন জিয়া বলে, তুমি তো বলেছিলে এখানে একটা সিট খালি থাকবে, কিন্তু এখানে তো সব সিটই রিজার্ভ। তারপর সে বলে, চলো আমি এখান থেকে চলে যাচ্ছি। বুসিয়ং তাকে বলতে থাকে, তুমি কি ওই মুভির রিমেক লিখছো না? জিয়া জবাব দেয়, আমি তো নিজের জন্যই কিছু লিখছি না, তোমার জন্য রিমেক লিখবো কেন? তখন বুসিয়ং বলে, লাভ ইন হোয়াইট মুভিটা ছিল তোমার বাবার তৈরি করা মুভি, তুমি এমন ব্যবহার করছো কেন, যেন এটা কোনো অচেনা লোক বানিয়েছে। তখন জিয়া বলে, আমাদের মধ্যে শুধু রক্তের সম্পর্ক ছিল, কিন্তু আমি বহু আগেই তার সাথে আমার সব সম্পর্ক শেষ করে দিয়েছিলাম। আর আগের সময় তার মুভি এখন কেই বা পছন্দ করে? সেগুলো তো অনেক পুরানো ধাঁচের মেলোড্রামা। এরপর সিন পরিবর্তন হয় এবং আমাদেরকে হিরোইনকে দেখানো হয়, যে সেখানে ফুলের ভিডিও রেকর্ড করছিল। সে মোটামুটি সবকিছুই রেকর্ড করত। কেন করত তা আমরা সামনে জানতে পারবো। এরপর আবার দৃশ্য ফিরে আসে প্রিমিয়ারের দিকে, যেখানে জিয়া উপস্থিত আর বিয়ংসিং তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। কিন্তু দেখা যায় সবাই তাকে আগেই চেনে, কারণ সে একজন বিখ্যাত পরিচালক। এরপর পরিচালক মিস্টার পার্ক সেখানে উপস্থিত হন এবং জিয়ার এক্স ওয়াইফও সেখানে আসে। মিস্টার পার্ক এসে বলেন, তোমাকে দেখে খুব ভালো লাগলো, আমি জানতামই না তুমি এখানে আসবে। এরপর মিস্টার পার্ক জিয়াকে জিজ্ঞাসা করে, তুমি তো অনেক অ্যাওয়ার্ড পেয়েছো, নিশ্চয়ই জানো আমাদের সিনেমার ফিউচার কেমন হবে। তুমি কি মনে করো আমাদের সিনেমাটাও অ্যাওয়ার্ড পেতে পারে? এই প্রশ্নে বুসিয়ং বলে, হ্যাঁ অবশ্যই অ্যাওয়ার্ড পাবে, কিন্তু কেউ এখনো বেস্ট স্ক্রিনপ্লে আর বেস্ট ডিরেক্টর একসাথে জিতেনি, তাও যদি সেটা হয় প্রথম সিনেমা। তখন আমরা দেখি জিয়া এটা পেয়েছিল তার ডেবিউ ফিল্মের জন্য। এরপর তার এক্স ওয়াইফ ইনডাইরেক্টলি তার জন্য কমেন্ট পাস করে। তখন জিয়া বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি। তার এক্স ওয়াইফ জিয়াকে থামিয়ে দেয় এবং বলে, অনেকদিন পর দেখা হলো, চলো কিছুক্ষণ কথা বলি। অন্যদিকে আমরা আমাদের হিরোইনকে দেখি, যার নাম দাওন। সে এখন হসপিটালে রয়েছে, কিন্তু হসপিটালে কেন আছে সেটা আমরা সামনে জানতে পারবো। তখন দেখা যায় এক নার্স তাকে বলছে, ডক্টর কিম তোমার সঙ্গে দেখা করতে চাইছেন। এরপর আমরা দেখি দাওন একটি গ্রসারি দোকানে যায়, সেখান থেকে কিছু জিনিসপত্র কিনে মিস্টার কিমের কাছে যায়। আমরা কিমকে দেখি, সে দাওনকে বলছে, এই কয়দিন তুমি হাসপাতালে অনেক কম আসছো। একথায় দাওন তাকে চুপ করতে বলে। এরপর সবাইকে একসাথে একটি জায়গায় বসে ড্রিঙ্কস করতে দেখা যায়। তখন মিস্টার পার্ক জিয়াকে জিজ্ঞাসা করে, এই দিনগুলোতে তুমি কি করছো? জিয়া কিছুই বলে না। তখন বুসিয়ং বলে, সে একজন পরিচালক এবং তার পরবর্তী ছবির প্রস্তুতি নিচ্ছে। তখন পার্ক বলে, আমি সত্যি খুবই কৌতূহলী, জানতে চাই তুমি কী ধরনের সিনেমার কাজ করছো। তুমি যাই বানাও না কেন, সেটা একবারে মাস্টারপিসই হবে। এই কথায় বুসিয়ং বলে, এটা একটি রোমান্টিক মুভি, যেটা সে আমার সঙ্গে বানাতে যাচ্ছে। এরপর দেখা যায় মিস্টার পার্ক জিয়ার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে, আর তখনই তার এক্স ওয়াইফ উঠে বাইরে চলে যায়। তখন পার্ক বলে, তোমার উচিত একের পর এক সিনেমা বানানো, যেমন আমি করি। তখন জিয়া কড়া জবাব দেয়, তোমার সিনেমাগুলোতে কোনো কন্টেন্ট থাকেই না, শুধু লাভ সিন আর নগ্নতা থাকে। এই ধরনের লোকেরা ভালো জিনিসগুলো সরিয়ে দেয়। আমার তো তোমার মুভিতে থাকা অ্যাক্টার্সদের জন্য খারাপ লাগে। সে আরও বলে, তোমার এই সিনেমাটাও ফ্লপ করবে, যেমন তোমার আগের টানা 4টা সিনেমা হয়েছে।
এই কথা শুনে মিস্টার পার্ক রেগে যান এবং বলেন, এখনও তো শুধু প্রিমিয়ারই হয়েছে, তুমি এমন কথা কিভাবে বলতে পারো? তার সঙ্গে থাকা এক মহিলা তাকে টেনে বাইরে নিয়ে যায়। বাইরে গিয়ে পার্ক বলে, এই ছেলেটার সিনেমা হিট হয়েছে শুধু তার বাবা মারা গিয়েছে এই কারণে। এই কারণেই মানুষ তার সিনেমা দেখতে গিয়েছিল। পার্ক চলে যাওয়ার পর বুশিয়ং বলে, সে তোমার প্রতি জালাস ছিল তাই এসব কিছু বলেছে। এরপর আমরা দেখি জিয়া বাইরে বেরিয়ে আসে। তখন তার এক্স ওয়াইফ তাকে বলে, আমি সেই চরিত্রটি শুধু এই জন্য করিনি যে ডিরেক্টর ভালো ছিল, আমি সত্যি এই চরিত্রটা পছন্দ করেছিলাম। তখন জিয়া বলে, এখন আমার বলার কিছুই নেই, তবে তুমি ভালোই কাজ করেছো। তার ওয়াইফ বলে, 2 বছর পর আমার অভিনয় আরও ভালো হয়েছে। সে আরও বলে, তুমি কি আমাকে আরও ভালো অ্যাক্টরস বানাতে পারবে? সাথে বলে, আমরা কি আবার ডেট করতে পারি? জিয়া জবাব দেয়, তুমি আজ নেশায় আছো, আজকের জন্য এতটুকুই যথেষ্ট। সে সেখান থেকে চলে যেতে চায়। সিউজং তাকে থামিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি এখনও আমাকে ভালোবাসো? আর বলো, যদি না বাসো তাহলে অন্যদের কথা শুনে মন খারাপ করো না, ওরা আমার সম্পর্কে যা বলে তা নিয়ে তুমি ভেবো না। তখন জিয়া উত্তর দেয়, এমন কিছুই না, আমি গত 5 বছর ধরে নিজেকে ঘরের ভিতরেই রেখেছিলাম। কথা বলে সে চলে যায়। এরপর দেখা যায় জিয়া একটি জায়গায় বসে সিগারেট খাচ্ছে। তার ব্যাগটা পিছনে রাখা থাকে। হঠাৎ আমাদের হিরোইন দাওয়ান সেখানে আসে এবং ঠিক সেই চেয়ারে বসে পড়ে। সে ভিডিও রেকর্ড করা শুরু করে। আমাদের হিরো জিয়া তার দিকে এগোতে থাকে আর দাওয়ান তাকে রেকর্ড করতেই থাকে। তখন দাওয়ান বলে, আমি জানতাম না এই সিটটা আপনার, আপনি বসুন, আমি উঠে যাচ্ছি। জিয়া উত্তর দেয়, আমি তো এমনিতেই এখান থেকে চলে যাচ্ছি, তুমি বসে থাকো। এরপর জিয়া তার পাশে রাখা জুসের বোতলগুলো দেখতে থাকে। দাওয়ান তখন বোতলগুলো নিজের দিকে সরিয়ে নেয়। তখন জিয়া বলে, আমি ওগুলো দেখছি না। তারপর দাওয়ান একটি বোতল তাকে দিয়ে দেয়। জিয়া সেটি নিয়ে নেয়। তখন সে বলে, তুমি আমার ভিডিও বানানো বন্ধ করো। দাওয়ান ভিডিও বন্ধ করে দেয় আর জিয়া বোতলের জন্য ধন্যবাদ বলে চলে যায়। তার চলে যাওয়ার পর একটি মেয়ে দাওয়ানকে জিজ্ঞাসা করে, ও কে ছিল? দাওয়ান জবাব দেয়, আমিও জানি না, আমি ওকে চিনি কিনা। এরপর আমরা দেখি জিয়া তার বাড়িতে আছে। তার হাতে সেই একই বোতল ছিল এবং সে দ্য হোয়াইট লাভ বইটির দিকে তাকিয়েছিল। এরপর আমরা তাকে থিয়েটারে দেখি, যেখানে সে সিনেমা দেখছে। তবে পুরো থিয়েটারটা ফাঁকা, শুধু জিয়াই বসে আছে। আরেকজন সেখানে উপস্থিত ছিল, সে আমাদের হিরোইন দাওয়ান। মুভি শেষ হওয়ার পর জিয়া বাইরে বেরিয়ে আসে এবং এক বৃদ্ধ লোকের সঙ্গে কথা বলতে শুরু করে। বৃদ্ধ বলে, এই ধরনের সিনেমা আর এখন তরুণরা দেখতে আসে না। এরপর আমরা দেখি দাওয়ান, সে সিনেমাটি দেখে ইমোশনাল হয়ে পড়েছে। জিয়া সেটা খেয়াল করে। দাওয়ান জিয়াকে দেখে আনকমফোর্টেবল হয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। বাইরে এসে দাওয়ান বলে, শেষমেশ আমি তাকে খুঁজেই পেলাম। এরপর আমরা দেখি লাভ অ্যান্ড হোয়াইট মুভির একজন পুরনো অ্যাক্টরস জিয়ার কাছে আসে। তিনি অনেক বয়স্ক ছিলেন। সেই মুহূর্তে জিয়া মুভির সমালোচনা করছিল এবং বলছিল, এই সিনেমাটা একদম বাজে ছিল। তখন সেই বৃদ্ধা অ্যাক্টরস বলেন, না, সিনেমাটা খুব সুন্দর ছিল। তিনি বলেন, তোমার মুভিটির প্রথম অংশ দেখা দরকার, তাহলে তুমি বুঝতে পারবে ওটা কেমন ছিল। এরপর আমরা দেখি বুশিয়ং একজনের সঙ্গে কথা বলছে কোনো একটা নতুন সিনেমা বানানো নিয়ে। সেই কনভারসেশনের মাঝখানেই সে জিয়ার নাম তোলে এবং বলে, এই মুভিটা জিয়াকে বানাতে হবে। ঠিক তখনই জিয়াও সেখানে এসে পড়ে। বুশিয়ং তখন বলে, তোমারই এই সিনেমাটি বানাতে হবে। কিন্তু জিয়া স্পষ্ট বলে, এটা আমি করতে পারবো না, এটা এখন আমার পক্ষে সম্ভব নয়। তখন বুশিয়ং একটু কড়াকড়িভাবে বলে, তুমি যদি না করো তাহলে আমি এই সিনেমা মিস্টার পার্ককে দিয়ে দিব। এরপর দেখা যায় জিয়া নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। মানে সে এই বাড়িতে 5 বছর ধরে লোন পরিশোধ করে শেষমেশ এই বাড়িটা নিজের করে নিয়েছে। জিয়া নিজের বাড়িতে প্রবেশ করে। সে নিজেকে অতীতের মধ্যে হারিয়ে ফেলে। আমরা দেখতে পাই তার বাবা অনেক লোকের সঙ্গে আড্ডা দিচ্ছেন, অন্যদিকে তার মা রান্না করছেন। এই দৃশ্যে জিয়া এখন বড় হয়ে গেছে। তার বাবা তাকে কিছু টাকা দেন এবং বলেন, কিছু খেয়ে নিও, ভুলে যেও না। এরপর আমরা দেখি সে একটি ঘরে ছিল, যেটা একটি স্টাডি রুম। সেখানে সে একটি বাক্স খুঁজে পায়। বাক্সের ভিতরে থাকে একটি স্ক্রিপ্ট, আর সেই স্ক্রিপ্ট ছিল হোয়াইট লাভ মুভির স্ক্রিপ্ট। জিয়া স্ক্রিপ্টটা পড়তে শুরু করে এবং দেখতে পায় সেখানে তার মায়ের নাম লেখা। এখানে জিয়া জানতে পারে এই স্ক্রিপ্টটা তার বাবার নয়, তার মা লিখেছিলেন। এদিকে অন্য দৃশ্যে আমরা দেখি বুশিয়ং আর মিস্টার পার্ক মুখোমুখি ছিলেন। মিস্টার পার্ক বলছেন, এই মুভির রিমেক বানাতে হবে। তিনি আরও বলেন, এইবার আমরা এই মুভিতে আরও বেশি নুডিটি যোগ করব, যাতে অডিয়েন্স অ্যাট্রাকশন বেশি বাড়ে। ঠিক তখনই বুশিংয়ের কাছে জিয়ার একটি মেসেজ আসে। জিয়া তাকে দেখা করতে বলে। এরপর আমরা দেখি তারা একসাথে বসে কথা বলছে। জিয়া বলে, আমার 2 মাস দরকার এই স্ক্রিপ্টটা শেষ করতে। সে আরও বলে, আমার ডিপ্রেশন এবং টার্মিনাল ইলনেস বিষয়ক একজন কনসালটেন্ট প্রয়োজন, অর্থাৎ সে একজন পরামর্শদাতা চাচ্ছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি দায়ম এক পার্কে ভিডিও বানাচ্ছে। ঠিক তখনই সে দেখতে পায় এক বিশাল ভিড়। সবাই একজন ফেমাস অ্যাক্টর সিওর দিকে তাকাচ্ছিল। দায়মও তাকে দেখতে থাকে। সিইও বারবার একই সিন রিহার্স করে শ্যুট করছে।
এক পর্যায়ে দায়ুম নিজেকে সেই সিনের ভিতরে কল্পনা করতে থাকে। এরপর সে কোণে গিয়ে চুপচাপ বসে পড়ে। অন্যদিকে আমরা দেখি সিও দৃশ্যটা শেষ করে খুব ক্লান্ত হয়ে পড়ে। সে গিয়ে দায়ুয়ানের পাশে বসে পড়ে। সে বসে বসে বলে, আমার খুব ক্ষুধা লাগছে। তারপর আমরা দেখি দায়ুম তাকে কিছু খাবার দেয়, যা সে নিয়ে নেয়। এরপর সিও দায়ুমের কাছে জানতে চায়, তুমি এগুলো রেকর্ড কেন করো? দায়ুন বলে, আমার কাছে সিনগুলো অনেক সুন্দর লাগে। পরে আমি চাইলে সেগুলো দেখতে পারবো। যদি কোনোদিন আমি এখানে আর আসতে না পারি, তখন এগুলো মনে করব। এরপর সিও তাকে থ্যাংক ইউ বলে চলে যেতে থাকে। কিন্তু দায়ন তাকে থামিয়ে বলে, আমি আপনার খুব বড় ফ্যান। তারপর দায়ন ক্যামেরা নিয়ে সেলফ মুড অন করে এবং নিজেদের ভিডিও বানানো শুরু করে। আমরা দেখি এ সময় দায়ন খুব বেশি খুশি, কারণ সে তার প্রিয় অ্যাক্টরসের সাথে আছে। তারপর সিও চলে যেতে থাকে। সে যেতে যেতে বলে, তোমার স্যান্ডউইচের টাকা আমি তোমার সাথে দেখা হলে পরের বার দিয়ে দেব। এরপর আমাদের 1 মাসের পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা জিয়াকে দেখি। সে তার স্ক্রিপ্ট নিয়ে কাজ করছে। এরপর বুশিয়ংয়ের ফোন আসে। সে জিজ্ঞাসা করে, তোমার স্ক্রিপ্ট কি শেষ হয়েছে? জিয়া বলে, আমি তোমাকে বলেছিলাম আমার 2 মাস সময় লাগবে। সে জিয়ার কল কেটে দেয়। তারপর আমরা দেখি তার সামনে এক মেয়ে বসা ছিল। সে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। সে আগে স্কুল গেমের মতো একটি ড্রামায় কাজ করেছে। সে এখানে এসেছে শুধু এজন্য যে সে জিয়ার সাথে কাজ করতে চায়। এক দৃশ্যে আমরা দেখি এক মহিলা, সম্ভবত সিওর ম্যানেজার। সে বলে সিও কোনোদিনই জিয়ার সাথে কাজ করবে না। সে আরও বলে, তুমি এই স্ক্রিপ্ট গিয়ে ফেলে দাও। তারপর আমরা দেখি জিয়া একজন ডাক্তারের সাথে দেখা করতে এসেছে। তারা দুজন টার্মিনাল ইলনেস নিয়ে আলোচনা করছে। সে ডাক্তার বলছে, এই রোগটা তেমন নয় যেমনটা তুমি ভাবছো। সে বলে, এটা খুব ভয়ঙ্কর রোগ। ডাক্তার জিজ্ঞাসা করে, তোমার মুভিতে পেশেন্ট কতদিন বেঁচে থাকবে? আসলে জিয়া ডাক্তারের কাছে জানতে এসেছিল। তখন জিয়া নিজে থেকেই বলতে থাকে, সে কি 1 বছর পর্যন্ত বাঁচবে নাকি 6 মাস পর্যন্ত। এরপর আমরা দেখি ডাক্তার কার সাথে ফোনে কথা বলে। তারপর সে জিয়াকে বলে, আমার সাথে চলো, এবং তাকে এক ফিউনারেলে নিয়ে আসে। সে সেখানে বুঝিয়ে বলে, এই অসুখ তেমন নয় যেমনটা তুমি ভাবছো। সে জানায় যে টার্মিনাল ইলনেস খুবই মারাত্মক। এতে মানুষ হঠাৎ করেই মারা যায় এবং এর কোনো চিকিৎসাও নেই। তারা যার ফিউনারেলে এসেছে সে এই রোগে আক্রান্ত ছিল এবং মারা গেছে। ঠিক তখনই ডাক্তার বলে, আমার কাজ আছে, আমি যাচ্ছি। আর সে বলে, তুমি এখানেই বসে থাকো, সে আসবে। এতে জিয়া জিজ্ঞাসা করে, তুমি কার কথা বলছো? ডাক্তার বলে, তোমার যাকে দরকার সে আসবেই। তারপর আমরা দাইওয়ানকে দেখি। সে সেখানে এসে কাঁদতে শুরু করে। কান্নাকাটি করার পর সে একটি টেবিলে বসে এবং খাওয়া শুরু করে। তাও অল্প না, অনেক বেশি খেতে থাকে। তার ফোনেও নোটিফিকেশন আসে যে খাওয়ার টাইম হয়ে গেছে। এরপর আমরা দেখি জিয়া তার দিকে তাকিয়েছিল। সে তাকে একটি প্লেট পাস করে। দাওয়ান সেটা থেকেও খাওয়া শুরু করে। এক পর্যায়ে জিয়া সেখান থেকে উঠে চলে যায়। আর বাইরে গিয়ে ডক্টরকে কল করে বলে, যার কথা বলছো হয়তো তা ঠিক নয়, তুমি অন্য কাউকে সাজেস্ট করো। ঠিক তখনই সে দাওয়ানকে দেখে, যে ফিউনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলছে। এখানে দাওয়ান ফুলগুলো বদলাতে বলছে। সেই মহিলা বলছে, ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিব। এবং দাওয়ান তার কার্ডও নিয়ে নেয়। তারপর আমরা দেখি দাওয়ান এক জায়গায় গিয়ে বসে কাঁদছে। জিয়া সেখানে আসে এবং তাকে টিস্যু দেয়। সে টিস্যু দিয়ে মুখ মুছে ফেলে এবং জিয়াকে বসতে বলে। তখন জিয়া বলে, ওই দোকানে তুমি ছিলে না? আর সেদিন সিনেমা দেখার দিনও তুমি ছিলে? সে বলে, হ্যাঁ আমি ছিলাম। আর আজ তুমি যাকে দেখতে এসেছো সেও আমি। তখন জিয়া জিজ্ঞাসা করে, তুমি কি ডাক্তার নাকি নার্স? দায়ন দাঁড়িয়ে পড়ে এবং নিজেকে ইন্ট্রোডিউস করে আর বলে, আমি তোমার কনসালটেন্ট। আমি একজন টার্মিনাল পেশেন্ট। আমার নাম লি দাওয়ান। তারপর সে তার হাত জিয়ার দিকে বাড়িয়ে দেয়। জিয়া একথা শুনে স্তব্ধ হয়ে যায়। তারপর সে দাঁড়ায় এবং তার সাথে হ্যান্ডশেক করে। এরপর আমাদের একটি দৃশ্য দেখানো হয় যেখানে মুভির শুটিং চলছে। কিন্তু হঠাৎ আমরা দেখতে পাই একটি মেয়ে পিছনে পড়ে গেছে। দেখা যায় সেই মেয়েটি আর কেউ নয়, দাওন ছিল। সে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে। এরপর আমরা তার শৈশবে ফিরে যাই। পাস্ট সিনে দেখি তার বাবা একজন ডাক্তার আর তার মা সেই একই রোগে আক্রান্ত ছিলেন, যেটা এখন দাওনের হয়েছে। সে ছোটবেলা তার মায়ের সাথে খুব ভালো সময় কাটাতো। এরপর আমরা দেখি দাওনের মা বিছানায় শুয়ে আছেন এবং স্যালাইন নিচ্ছিলেন। কিন্তু তিনি তাকে বলেন, এটা কোনো ওষুধ না, এটা আঙ্গুরের জুস। দাওন বলে ওঠে, আঙ্গুরের জুস তো পার্পল কালার হয়, তাই না? এভাবে সে তার মায়ের সঙ্গে সময় কাটাতো। এরপর দেখি তার মা মারা গিয়েছেন। সে তার মায়ের ফিউনারেলে ছিল এবং তার বাবাকে জিজ্ঞাসা করে জেনেটিক্স সম্পর্কে। এরপর আমরা দেখি সে হাসপাতালে। সেখানে তার বাবা জানতে পারেন যে রোগ তার মায়ের হয়েছিল সেই একই রোগ এখন দাওনের হয়েছে। মানে বংশগতভাবে সে এই রোগটি পেয়েছে। এরপর স্কুল সময়ের একটি দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখি দাওন অভিনয় করছিল এবং সে অভিনয়ে অনেক ভালো ছিল। এরপর আবার সেই দৃশ্যে ফিরে আসি, মানে ওই মুভির সেটে যেখানে দাওয়ান অজ্ঞান হয়ে পড়েছিল। এরপর আমরা দেখি সে হাসপাতালে, যেখানে সে নিজেকে ভিডিওতে রেকর্ড করছে এবং বলছে দাওয়ান গ্রেপ জুস খাচ্ছে। এভাবে দাওয়ান নিজের ভিডিও এবং ছবি নিজের বাড়িতে রেকর্ড করে, কারণ তার অভিনয় করতে ভালো লাগে। এরপর সে জিয়ার একটি ভিডিও দেখে এবং জিয়া সম্পর্কে খোঁজ নিতে থাকে।
তখনই সে জিয়ার বাবার পুরনো মুভি লাভ অ্যান্ড হোয়াইট নিয়ে কিছু দেখতে পায় এবং সেটা দেখার কথা ভাবে। এরপর একটি থিয়েটারের দৃশ্য দেখানো হয় যেখানে দাওন জিয়াকে দেখে বাইরে চলে যায় এবং বলে আমি তোমাকেই খুঁজছিলাম। এরপর দাওন ডক্টর কিমের কাছে গিয়েছিল। সেখানে সে লাভ অ্যান্ড হোয়াইট মুভির সেকেন্ড পার্টের স্ক্রিপ্ট দেখতে পায় যেখানে জিয়ার নাম লেখা থাকে। তখন ডাক্তার সেটা সরিয়ে নিতে চেষ্টা করে। দাওন বলে উঠে আমি কি তার সঙ্গে দেখা করতে পারি। এখান থেকে বোঝা যায় ডাক্তার কেন দাওনকে জিয়ার কনসালট্যান্ট বানিয়েছিল। এরপর আবার সেই দৃশ্য দেখানো হয় যেখানে দাওন নিজের নাম বলছে এবং নিজের রূপ সম্পর্কে জানাচ্ছে। আমরা বর্তমান সময় ফিরে আসি যেখানে দাওন এবং জিয়া হাত মেলাচ্ছে। তখন জিয়া জিজ্ঞাসা করে প্রিমিনারেলে তুমি আমার সঙ্গে কথা বললে না কেন। দাওন বলে আমি আমার স্যাডনেসের উপর মনোযোগ দিচ্ছিলাম। তারপর জিয়া একটি ভয়েস রেকর্ডার বের করে এবং তাকে কিছু রেকর্ড করতে বলে। দাওনও তার ক্যামেরা বের করে। জিয়া বলে ডাক্তার বলেছে তোমার শরীর ভালো না। দাওন একটু তার কাছে আসে এবং বলে তোমার কি মনে হচ্ছে, দেখে কি বোঝা যায়। জিয়া বলে তুমি তো দেখতে ঠিকঠাক লাগছো। দাওন বলে আমি যখন অসুস্থ হই তখন পুরো আলাদা মানুষ হয়ে যাই, তাই অনেক কিছু করতে পারি না যেগুলো আমি করতে চাই। জিয়া জিজ্ঞাসা করে তুমি কি করতে চাও। দাওন বলে মার্ডার করতে চাই, মাঝে মাঝে মরতে চাই, আবার ভূত হয়ে জন্মাতেও চাই। জিয়া বলে এইসব তো তুমি একটা পেশাতেই করতে পারো। তখন দাওয়ান হেসে বলে সেটা তো আমার ড্রিম জব। জিয়া তখন বলে মানে তুমি একজন অ্যাক্টরস হতে চাও তাই তো। এরপর তারা লাভ অ্যান্ড হোয়াইট মুভি নিয়ে কথা বলতে থাকে। দাওন বলে এটা আমার ফেভারিট মুভি, আমি যতবার এটা দেখি সবসময় কাঁদি। তারপর আরও কিছুক্ষণ কথা বলে এরপর জিয়া বিদায় নিতে শুরু করে এবং তার গাড়ির দিকে যায়। দাওন তার পেছনে পেছনে আসে। তখন জিয়া বলে চলো একসঙ্গে হাঁটি। তারপর তারা একসাথে হাঁটতে থাকে। হাঁটার সময় দাওন বলে যখন কেউ অসুস্থ হয় তার জীবন পুরো বদলে যায়। তারা এক জায়গায় বসে পড়ে। দাওন বলে তুমি জানো না মৃত্যুর ভয় কেমন লাগে। ঠিক তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখা যায় যেখানে আমরা জিয়ার মাকে দেখি যিনি ওষুধ খাচ্ছিলেন। জিয়া সেটা দেখছিল এবং তখন আমরা আবার প্রেজেন্টে ফিরে আসি। জিয়া বলে আমি জানি কেমন লাগে, কিন্তু জীবনে সবকিছু না জানাই ভালো। এরপর দাউন প্রশ্ন করে এই মুভির শেষটাও কি আগের মতোই হবে। জিয়া উত্তর দেয় না, আগের মতো হবে না। এবার সে নায়িকা শেষ পর্যন্ত মারা যাবে। মানে জিয়া যে মুভিটি কমপ্লিট করতে যাচ্ছে সেখানে নায়িকা মারা যাবে। এরপর দেখা যায় জিয়া তার সহকারী ডিরেক্টরের সঙ্গে কথা বলছে। সহকারী বলে আপনি তো স্ক্রিপ্ট বদলে ফেলেছেন। জিয়া বলে হ্যাঁ, কারণ আমি যখন একজন টার্মিনাল পেশেন্টের সঙ্গে দেখা করলাম তখন আমি বুঝতে পারলাম তারা কিভাবে বাঁচার জন্য লড়াই করে। সেই সময় বুশিয়ং সেখানে চলে আসে। সে কার সাথে ফোনে কথা বলছিল। ফোন রেখে সে জানায় যে অ্যাক্টর সিওকে তাদের মুভিতে আনা যাচ্ছে না, মানে তার সাথে কোনো যোগাযোগ করতে পারছে না। তখন জিয়া বলে চলো আমরা অ্যাক্টার্সদের অডিশন নেওয়া শুরু করি। পরের দিন আমরা দেখি তারা অডিশন নেওয়া শুরু করেছে। সেখানে অনেক মেয়েরা আসে অডিশন দেওয়ার জন্য। লাস্টের দিকে দেখা যায় দাওনও অডিশন দিতে এসেছে, কিন্তু সে সবার সঙ্গে এমনভাবে কথা বলছিল যেন সে জিয়ার সঙ্গে এই প্রথম দেখা করেছে। জিয়া তখন অডিশন শুরু করার জন্য বলে। দাওনের অভিনয় দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। অডিশন শেষ করে দাওন সেখান থেকে চলে যায়। জিয়াও সেখান থেকে বাইরে যায়। তারপর সেখানে একটি ছেলে আসে যার নাম জিয়ং। সেও একজন অ্যাক্টর ছিল এবং তাদের জন্য খাবার নিয়ে এসেছে। জিয়া বাইরে গিয়ে দাওনকে জিজ্ঞাসা করে তুমি একজন পেশেন্ট নাকি একজন অ্যাক্টরস। দাওন উত্তর দেয় আমি লি দাওন। জিয়া জিজ্ঞাসা করে তুমি কি সত্যি অভিনয় নিয়ে সিরিয়াস। দাওন মাথা নাড়ে এবং হ্যাঁ বলে। তখন সে বলে তুমি তো বলেছিলে তুমি মারা যাবে, তোমার হাতে একমাত্র 1 বছর সময় আছে। দাওন বলে এই চরিত্রটা যেন আমার জন্যই তৈরি। জিয়া তখন বলে ওঠে তুমি যদি শুটিং চলাকালীন মারা যাও তাহলে কি হবে। সে বলে মনে করো কোনো অডিশন হয়নি। সে চলে যেতে চায় কিন্তু দাওন তাকে থামিয়ে বলে যদি আমি মারা যাই তাহলে তোমার সিনেমা আরও বেশি ফেমাস হবে, তুমি আরও বেশি টাকা উপার্জন করবে। তখন জিয়া বলে তুমি নিজের জীবন এই সিনেমার জন্য দিচ্ছ, আর এতে তোমার কোনো সমস্যা নেই, তোমার কোনো কিছু আসে যায় না। দাওয়ান বলে হ্যাঁ আমার কোনো কিছু আসে যায় না। জিয়া তাকে বলে তুমি ভীষণ রেকলেস এবং সেলফিশ। দাওন উত্তর দেয় আমি মরার আগে কিছু করতে চাই যাতে আমার কোনো আফসোস না থাকে। জিয়া জিজ্ঞাসা করে বলো তো তোমার হাতে আসলে কতটা সময় আছে। দাওন উত্তর দেয় তুমি বলো আমার কতটুকু সময়ের দরকার। নেক্সট সিনে আমরা সিওকে দেখি যে তার পিএকে জিজ্ঞাসা করছে লিজিয়ার সাইড থেকে কি কোনো মুভির অফার এসেছে। পিএ প্রথমে লুকানোর চেষ্টা করে কিন্তু পরে সিও বলে এই সময় আমার হাতে কোনো মুভির অফার আসছে না। তখন পিএ ভুল করে বলে ফেলে আপনাকে প্রথমেই ওই মুভির জন্য অফার দেওয়া হয়েছিল, কিন্তু মিস হিয়ং তাকে মানা করে দিয়েছিলেন। এরপর আমরা বুশিয়ংকে দেখি। তার কাছে একজন মেয়ে আসে এবং জানায় যে সিও একটি হলিউড মুভিতে কাজ করতে চলেছে। বুশিয়ং বলে যাই করো তাকে আমার মুভিতে নাও, অর্থাৎ তাকে আমাদের মুভিতে কাজ করতে রাজি করাও। আর বলে ওই মেয়েটিকে ব্যাকআপ হিসাবে রাখো, ওই মেয়েটি হচ্ছে দাওন।
এরপর আমরা সিওকে জিয়ংয়ের সঙ্গে কথা বলতে দেখি। সে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সঙ্গে এই মুভিতে কাজ করতে চাও? জিয়ং বলে, আমি অবশ্যই এই মুভিতে তোমার সঙ্গে কাজ করতে চাই। তারা মূলত জিয়ার মুভি নিয়ে আলোচনা করছিল। এরপর আমরা দেখি জিয়া স্ক্রিপ্টে একটি লাইন যোগ করছে। আর লাইনটি হলো, আমাকে কতদিন বেঁচে থাকতে হবে, যেটা দাওন তাকে বলেছিল। তারপর দাওনের ছবি তার চোখের সামনে আসে, যে তার স্বপ্নের কথা বলছে, মরে যাওয়ার, ভূত হওয়ার আর পুনর্জন্ম নেওয়ার স্বপ্ন। এরপর জিয়া একটি ক্যাফেতে ছিল, সেখানেও তার সামনে দাওন আসে আর জিজ্ঞাসা করে, আমার কতদিন বেঁচে থাকার দরকার। আসলে এই সব কিছুই জিয়ার কল্পনা ছিল। এরপর তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসে বলে, আমি শুনেছি তোমার একজন রাইটারের দরকার। জিয়া বলে, তোমার মনে হয় আমার স্ক্রিপ্টে কোনো সমস্যা আছে? যদি থাকে তাহলে সত্যি করে বলো। তখন সে বলে, লাইভ ইন হোয়াইট 90s দিকে এসেছিল। তখন সবাই মেলোড্রামা পছন্দ করত, কিন্তু এখন আর সেটা চলে না। তোমার স্ক্রিপ্টে কিছু কমতি আছে। জিয়া বলে, হয়তো বা ঠিক বলছো। তারপর সে বলে, মুভির চরিত্রটি তার জীবনে আসলে কি করতে চায়, মানে তার স্বপ্নগুলো কি। আমরা স্ক্রিপ্টে যোগ করতে পারি এই তার স্বপ্ন সম্পর্কে, যেগুলো সে মারা যাওয়ার আগে করতে চায়। এরপর সিইওকে দেখানো হয় যে হিয়ংয়ের সঙ্গে কথা বলছিল মুভির অফার বাতিল করার বিষয়ে। সে তাকে বলে, যাও জিয়ার সঙ্গে কথা বলো, কারণ আমি ওই মুভিতে কাজ করতে চাই। এরপর আমরা জিয়াকে দেখতে পাই, যে দাওনের রেকর্ডিং শুনছিল, যেখানে দাওন তার স্বপ্ন সম্পর্কে বলছে। ঠিক তখনই তার কাছে একটি ফোন কল আসে। এরপর আমরা জিয়াকে হিয়ংয়ের সঙ্গে দেখি, যেখানে সে তার সঙ্গে দেখা করার জন্য এসেছিল। জিয়া বলে, আমি জানি তুমি কেন এখানে এসেছো। আর আগের থেকেই বলতে চাই, আমি সিওকে সেই রুল দিতে পারবো না, কারণ সেই রুলের জন্য সে উপযুক্ত নয়। আমার কাছে একটি সেকেন্ডারি রুল আছে যার জন্য সে পারফেক্ট, অর্থাৎ তাকে সাপোর্টিভ রুল দিতে চাই। কথা শুনে হিয়ং বলে, তুমি ভুল করছো, তুমি নিজে সিওকে রিজেক্ট করে ভুল করছো। তারপর আমাদের পাস্টের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে জিয়া এবং সিও ছিল, সাথে ইয়ংও ছিল এবং বলছিল দুজনের গুজব সম্পর্কে, যা সিওর লাইফস্টাইলকে এফেক্ট করতে পারে। সিও বলে, এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু তখন জিয়া বলে উঠে, যদি প্রেসকে ডেকে আনা হয়, আমি তাদের বলবো আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু শুধুমাত্র, আর কিছুই না। আমরা কখনো আমাদের বাউন্ডারি ক্রস করিনি। একথা শুনে সিওর মন ভেঙে যায়। প্রেজেন্টে হিয়ং বলে, আমি তোমাকে আর এমনটা করতে দেব না। এরপর আমরা দাওয়ানকে দেখি, যে নিজের ভিডিও বানাচ্ছিল। ঠিক তখনই জিয়া তাকে মেসেজ করে এবং বলে দেখা করার জন্য। তারপর দাওয়ান শপের বাইরে বসে জিয়ার অপেক্ষা করছিল। জিয়া আসে এবং জিজ্ঞাসা করে, তুমি কোথায় থাকো? তুমি হাসপাতালে থাকো নাকি তোমার নিজস্ব বাড়ি আছে? দাওয়ান উত্তরে বলে, আমি কোনো পুরুষ মানুষকে আমার ঠিকানা দেই না। জিয়া বলে, তোমার কি মনে হয় আমি পুরুষ? দাওয়ান উত্তরে বলে, তুমি কোনো নারীও না। এক কথায় দাওয়ান তার সাথে কোঅপারেট করছিল না। দাওয়ান বলে, আমি অডিশনে রিজেক্ট হয়েছি, এখন তুমি আমার সঙ্গে কেন কথা বলছো? জিয়া জিজ্ঞাসা করে, তোমার ড্রিম কি? দাওয়ান বলে, আমি তো আগেই বলেছিলাম। জিয়া বলে, ওটা তো তোমার মুভির ড্রিম, আসল ড্রিম কি? দাওন বলে, যারা আমাকে ভালোবাসে আমি তাদের জন্য কিছু রেখে যেতে চাই। জিয়া জিজ্ঞাসা করে, তুমি কেন মুভি করতে চাও? দাওন বলে, মুভিতে আমি যা ইচ্ছা তাই করতে পারবো, আর মানুষ আমাকে যখন খুশি তখন দেখতে পারবে। জিয়া বলে, তোমাকে কে দেখবে? দাওন বলে, আমার বাবা আমাকে দেখবে। সে বলে, আমার মা অনেক আগেই মারা গেছে। সে আরও বলে, যদি আমি চলে যাই তাহলে আমার বাবা একা থেকে যাবেন। জিয়া বলে, তুমি আমার সাথে কথা বলতে পারো, কারণ আমি নিজেও একা। এরপর দাওন বলে, আচ্ছা এসব কিছু বাদ দাও, অন্য কোনো কথা বলি। তারপর আমরা তাদের দুজনকে রাস্তায় হেঁটে হেঁটে গল্প করতে দেখি। তারপর দাওন বিদায় নেয় এবং বলে, আমি তোমার সঙ্গে মুভিতে কাজ করতে চাই, তুমি আমাকে এই মুভিতে সুযোগ দিতে পারো। এটা বলে সে রাস্তা ক্রস করে। জিয়া তাকে থামিয়ে জিজ্ঞাসা করে, তুমি কেন আমার সঙ্গে ওই মুভি করতে চাও? দাওন বলে, আমি জানি না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে এই মুভিতে কাজ করার সুযোগ দেবে। এরপর আমরা জিয়াকে তার বাড়িতে দেখি, যেখানে সে দাওনের বাড়িতে রেকর্ড করা কিছু ক্লিপ দেখছে। পরের দৃশ্যে দাওন তার বাবার কাছে চলে যায়, যেখানে তিনি কিছু রান্না করছেন। দাওন তার বাবাকে বলে, তোমাকে খুশি থাকতে হবে। তার বাবা বলে, আমার মেয়ে মারা যাচ্ছে, আমি কিভাবে খুশি থাকতে পারি? দাওন তার বাবার কাছে মুভিতে কাজ করার জন্য অনুমতি চায়, কিন্তু তার বাবা ডিরেক্ট মানা করে দেন। তিনি বলেন, শেষবার কি হয়েছে তুমি কি ভুলে গেছো? দাওন অনেক চেষ্টা করে তার বাবাকে রাজি করতে পারে না, তাই সে রাগ করে সেখান থেকে বেরিয়ে আসে। সেই সময় ঝুমঝুম বৃষ্টি পড়ছে। তার ফোনে একটি মেসেজ আসে, সেখানে লেখা ছিল, তুমি অডিশনের প্রথম রাউন্ডে পাস করেছো। এটি দেখে সে খুব খুশি হয়। এরপর আমরা দেখি জিয়া সেই মুভি ইনভেস্টরের কাছে যায়, যেখানে তারা মুভি বানাচ্ছে এবং সে ইনভেস্ট করতে চায়। সে ইনভেস্ট করতে চাচ্ছে কারণ সে ফেমাস ডিরেক্টরের ছেলে। সে বলে, আমি সিনেমা সম্পর্কে বেশি কিছু জানি না, কিন্তু আমি শুধু টাকা তৈরি করার জন্য এসেছি, আর আমি সেটাই করব।
এরপর দাওন তার ফ্রেন্ডের বাড়িতে যায়। সে দেখে তার ফ্রেন্ড ঘুমাচ্ছে। তারপর সে তাকে জাগায়। তারপর দাওন তাকে অডিশন পাস হওয়ার খবর দেয় এবং মেসেজটি দেখায়। তারা দুইজন কাঁদতে থাকে। ঠিক তখনই সেখানে আন্টি এসে বলে কি হয়েছে। দাওন তাকেও মেসেজ দেখায়। আন্টিও খুশি হয়ে যায় এবং তাদের সঙ্গে কান্না করা শুরু করে আর বলে এটা তো খুব ভালো খবর। পরের দিন আমরা দেখি জিয়া দ্বিতীয় রাউন্ডের অডিশন নিচ্ছে, যেখানে প্রথম রাউন্ডে সিলেক্ট হওয়া সবাই পার্টিসিপেট করছিল। সে তাদের কিছু সাধারণ প্রশ্ন করছে। এরপর আমরা দেখি দাওয়ানও সেখানে উপস্থিত হয়। অন্যদিকে ডাক্তার দাওয়ানের বাবার কাছে আসে এবং বলে, আমাকে মাফ করবেন, দাওয়ান এখান থেকে চলে গেছে। এরপর জিয়া দাওয়ানকে কিছু প্রশ্ন করতে থাকে আর দাওয়ান সেগুলোর উত্তরও দিতে থাকে। প্রথমে জিয়া তাকে অসুস্থ ভেবে কথা বলতে থাকলে দাওয়ান তাকে বলে, আমাকে একজন অ্যাক্টরস হিসাবে প্রশ্ন জিজ্ঞাসা করো। তারপর সে বলে ঠিক আছে। তারপর জিয়া তাকে জিজ্ঞাসা করে, তোমার মনোলগে 200টার বেশি ভিডিও ছিল, কি তোমাকে এত দূর পর্যন্ত আসতে উৎসাহিত করলো? তারপর দাওয়ান বলে, আমার মা। এবং সে তার মায়ের সম্পর্কে বলে আর বলে, যেহেতু আমি অসুস্থ কিন্তু আমি মুভি দেখছি, আমি হাসছি, আমি অন্য সব কিছু করছি, তাহলে কেন আমি অ্যাক্টিং করতে পারবো না? আমিও অ্যাক্টিং করতে চাই। তখন জিয়া তার মায়ের কথা মনে করে এবং মায়ের সাথে কাটানো কিছু সময় কল্পনা করে। তারপর জিয়া তাকে বলে, ঠিক আছে, তুমি এখন যেতে পারো, তোমাকে ফলাফল পরে জানানো হবে। জাওন যেতে যেতে বলে, আমার উপর বিশ্বাস রেখো। জিয়া বলে, তোমার উপর আমি কেন বিশ্বাস রাখবো? সে বলে, কারণ আমার মনোবল এবং পরিকল্পনা আছে। তারপর জিয়া তার কাছে যায় এবং গিয়ে বলে, আমার একটি শর্ত আছে, তুমি মরবে না। তারপর আমরা অতীতের একটি সিন দেখি, যেখানে দাওন জিয়ার একটি মুভির জন্য অডিশন দেওয়ার জন্য এসেছিল। সেই অডিশনে আমরা সিওকেও দেখি, সেও অডিশন দিতে এসেছিল। সেখান থেকেই সে মুভিটিতে সিলেক্ট হয় এবং নায়িকা হয়ে যায়। এরপর আমরা প্রেজেন্টে চলে আসি, যেখানে আমরা জিয়াকে দেখি। সে দাওনকে কল করে তার অ্যাড্রেস জিজ্ঞাসা করতে থাকে। দাওন জিজ্ঞাসা করে কেন? তখন জিয়া বলে, তোমাকে স্ক্রিপ্ট সেন্ড করার জন্য। দাওন কল কেটে আবার কল ব্যাক করে। বিষয়টা ক্লিয়ার হয় এবং অনেক বেশি খুশি হয়ে যায়। সে বুঝতে পারে তার সিলেকশন হয়ে গিয়েছে। তারপর সে বাস থেকে নেমে একটি ব্রিজের উপর দাঁড়িয়েছিল। এরপর আমরা দেখি সে তার কল্পনা জগতে হারিয়ে যায় এবং আকাশে উঠতে থাকে। কিন্তু এরপরেই সে দুঃখী হয়ে পড়ে এবং নিজের ট্যাবলেটগুলো বের করে ফেলে। পরবর্তী সিনে আমরা দাওনকে তার বান্ধবীর বাড়িতে দেখি, যেখানে সে তার সব জিনিসপত্র নিয়ে এসেছিল। সেই বান্ধবীর মা তার বাবার সঙ্গে কথা বলছিলেন যে সে এখানেই আছে এবং একদম ভালো আছে। অন্যদিকে আমরা বুশিয়ংকে দেখি, যে জিয়াকে বলছিল তুমি ওই মেয়েটার পিছনে কেন পড়েছো। এখানে সিওকে রিকমেন্ড করার কথা বলছিল। সে বলে ওই মেয়েটার মধ্যে এমন কি আছে। তখন জিয়া বলে তার কাছে এমন কিছু আছে যা আমাদের কাছে নেই। একথা বলে জিয়া সেখান থেকে চলে যায়। তখন আমরা দেখি সেখানে সিও এসে উপস্থিত হয় এবং প্রশ্ন করতে শুরু করে। মানে সে বুশিয়ংকে প্রশ্ন করতে থাকে। সে বলে, তুমি আমাকে স্ক্রিপ্ট জিয়াকে জিজ্ঞাসা না করেই দিয়ে দিলে। যার উত্তরে বুশিয়ং বলে, হ্যাঁ, আমি ওকে জিজ্ঞাসা করিনি। তখন সিও বলে উঠে, সে আমাকে নেয়নি, এর পিছনে নিশ্চিত কোনো কারণ আছে। তখন বুশিয়ং বলে, অডিশনে সে একটি মেয়েকে সিলেক্ট করেছে, যাকে সে হিরোইন বানাতে চাচ্ছে। এটা শুনে সিও বলে, ঠিক আছে, আমি নিজেই জিয়ার সঙ্গে কথা বলবো। একথা বলে সে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর আমরা বুশিয়ংকে দেখি, সে কাউকে কল করে বলতে থাকে, তোমার জন্য আমার কাছে একটি খবর আছে। এরপর আমরা জিয়া এবং দাওনকে দেখি, যারা বাইরে একটি জায়গায় দেখা করেছে। সেখানে দাওন সিও সম্পর্কে একটি আর্টিকেল পড়ছিল। তারপর সে সেই আর্টিকেল জিয়াকে দেখায়। সেখানে আমরা জানতে পারি সিও বলছে, আমাকে আজ পর্যন্ত কেউ ডাম্প করেনি, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমাকে ডাম্প করে দেওয়া হয়েছে। আর এইসব কিছুর পিছনে বুশিয়ং ছিল, কারণ সে কাউকে এই খবর বলেছিল। এরপর দাউন বলে, আমার সিওকে খুব ভালো লাগে, এমন কিছু করব না যাতে সে কষ্ট পায়। কিন্তু জিয়া বলে, এই রুলের জন্য তোমাকে আমার খুব ভালো লাগে। মানে মুভির ক্যারেক্টার অনুযায়ী দাউনকে তার কাছে সিও থেকে উপযুক্ত মনে হয়। এরপর দাউন বলে, এইবার আমি হার মানব না। আর জিয়া বলতে থাকে, মানে? জিয়া বলে, এইবার মানে কি? কিন্তু দাউন কিছুই বলে না। এরপর সে বলতে থাকে, হয়তো আমাদের একটা এগ্রিমেন্ট সাইন করতে হবে। তখন জিয়া বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলছো, চলো আমার সঙ্গে। তারপর সে তাকে একটি ক্যাফেতে নিয়ে আসে। সেখানে তারা কিছু অর্ডার দেয়। এরপর আমরা দেখি জিয়া কিছু পেপার বের করে তাকে দেখায় এবং বলতে থাকে, আমি টার্মিনাল ক্যারেক্টারের জন্য একজন টার্মিনাল পেশেন্টকেই নিচ্ছি। যদি পৃথিবী জেনে ফেলে তাহলে আমার সম্পর্কে কি বলবে কে জানে। তারপর সে বলে, তুমি কাউকে বলবে না যে তুমি অসুস্থ। আর দ্বিতীয় শর্ত হলো, তুমি মুভি শেষ হওয়ার আগে মরতে পারবে না, মানে তোমাকে বেঁচে থাকতে হবে। কিন্তু দাউন বলে, আমারও একটা শর্ত আছে। সে বলে, তুমি এই মুভিটা নষ্ট করতে পারবে না। একথা শুনে জিয়া বলে, আমি তো এই মুভির ডিরেক্টর, আমি কেন মুভিটা নষ্ট করব। তখন দাউন বলে, তোমার মুভি আসলে একটা লাভ স্টোরি, কিন্তু তুমি নিজেই বলেছিলে যে লাভ বলে কিছুই নেই। জিয়া তখন বলে, এটা কোনো লাভ মুভি না। কিন্তু দাউন স্ক্রিপ্ট থেকে কিছু সিন মনে করে বলে, যেগুলো আসলে লাভ সিন।
যেখানে সে বলে হিরো হিরোইনকে বাড়িতে একা রেখে চলে যায়। সে বলতে থাকে সে এমনটা করেছে কারণ সে আসলেই তাকে ভালোবাসে। একথা শুনে জিয়া নিজের অতীত মনে করতে থাকে, যেখানে আমরা দেখি তার বাবা কাজের কারণে তাকে এবং তার মাকে ছেড়ে চলে যাচ্ছেন। সেই সময় তার মা অসুস্থ ছিলেন। বর্তমানে ফিরে এসে জিয়া বলতে থাকে এমন কিছুই হয় না। একজন মানুষ যখন কাউকে ছেড়ে চলে যায়, তাও জেনে শুনে যে তার ওয়াইফ শীঘ্রই মারা যাবে, তাহলে একে তুমি কিভাবে ভালোবাসা বলতে পারো? সে আরও বলে এই মানুষটা ভীষণ স্বার্থপর ছিল, আর যে লেডি ছিল সে ছিল ভীষণ বোকা। ইনডিরেক্টলি সে তার মা বাবার কথা বলছিল। এরপর তাদের খাবার চলে আসে। আমরা দেখি দাউন সেটি খেতে শুরু করে। এরপর সে এগ্রিমেন্ট সাইন করে ফেলে। অন্যদিকে আমরা ইয়ংকে দেখি, যে তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলছিল। সেখানে সে সিও সম্পর্কে সেই আর্টিকেল লিখছিল। এরপর সে রেগে গিয়ে বলে, যাও তাড়াতাড়ি সিওকে খুঁজে বের করো। পরের দৃশ্যে আমরা সিও আর জিয়াকে দেখি, যারা নিজেদের মধ্যে কথা বলছিল। সেখানে জিয়া বলে, তুমি নিশ্চয়ই স্ক্রিপ্ট পড়ে ফেলেছ, তাহলে তুমি কোন চরিত্রে অভিনয় করতে যাচ্ছ? কিন্তু সিও বলে, তুমি তো আগেই একজন হিরোইন খুঁজে নিয়েছ। জিয়া সম্মতি জানিয়ে হ্যাঁ বলে, আর বলে এখন তো সেই নায়িকা হবে, আমি বুশিয়ংকে ম্যানেজ করে নেব। এরপর সিও বলতে থাকে, কিন্তু এই চরিত্রটা ভীষণ স্যাড, আর তুমি তো জানোই আমি সাইড ক্যারেক্টার কতটা ঘৃণা করি। ঠিক আছে, আমি সাইড ক্যারেক্টারের ভূমিকা নেব। এখানে সে সাইড ক্যারেক্টারের ভূমিকা নেবে। এখানে সে আসলে এমনভাবে ভান করছিল যেন ইচ্ছাকৃতভাবে সে সেট ক্যারেক্টারটি বেছে নিয়েছে। এরপর সে বলে লিড ক্যারেক্টার কে নিয়েছে। তখন জিয়া দাওনের নাম বলে এবং বলে, আমি তোমাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দেব। যখন তুমি তার সঙ্গে দেখা করবে তখন তুমি নিজেই বুঝে যাবে। তখন সিও বলে, ঠিক আছে, আমি তার সাথে একা দেখা করব, তুমি আমাদের মিটিং ফিক্স করাও। আমরা দেখি জিয়া তার কথায় রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি হিয়ং এই সব কিছু জানতে পারে এবং সে তার লোকেদের বলে সিওকে খুঁজে বের করো। পরে সে বলতে থাকে, তুমি এই সাইড ক্যারেক্টারটা শুরু করছো কারণ তুমি জিয়ার মুভিতে থাকতে চাইছো। তারপর আমরা বুশিয়ংকে দেখি, সে জানতে পারে সিও সাইড রোল করছে। এরপর সে জিয়াকে ডেকে আনে, সেখানে তারা দুজন কথা বলতে থাকে। বুশিয়ং বলে, এই স্টোরিকেই বা দেখবে, তোমার গল্পে তো একটুও ভালোবাসা নেই। আমরা দেখি জিয়া তখন দাউনের কথাগুলো মনে করতে থাকে। এরপর সে বলে, এতে এমন কিছু থাকবে যার জন্য মানুষ অবশ্যই দেখতে আসবে। এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা দাউনকে দেখি, সে রেডি হয়ে কোথাও যাওয়ার জন্য বের হচ্ছে। তখন তার ফ্রেন্ড তাকে থামিয়ে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? দাউন বলে, আমি রিহার্সাল করতে যাচ্ছি। সেখানে সে তার বান্ধবীকে জানিয়ে দেয় সে আসলেই মুভিটা পেয়ে গেছে। তার বান্ধবীও তার সঙ্গে যেতে চায়। যাওয়ার আগ মুহূর্তে তার বান্ধবীর ফোনে দাউনের বাবা মেসেজ করে এবং জিজ্ঞাসা করে দাউন কোথায়। সে বলে দেয় যে সে তার সাথে আছে এবং তারা একটি পার্কে যাচ্ছিল, সেই পার্কের নাম বলে দেয়। তারপর আমরা দেখি তারা দুজনেই সেখানে ছিল, যেখানে তার বান্ধবী তাকে রেকর্ড করছিল। ঠিক তখনই আমরা দেখি দাউনের বাবা তাকে দেখছেন। তিনি তাকে দেখে সেখান থেকে চলে যেতে শুরু করেন। কিন্তু হঠাৎ দাউন পড়ে যায়। আসলে সে সেখানে অ্যাক্টিং করছিল, কিন্তু দাউনের বাবা মনে করেন সে সত্যি পড়ে গেছে। তিনি তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে উঠিয়ে নেন। তখন দাউন বলে, আমি একেবারেই ঠিক আছি, আমি শুধু অ্যাক্টিং করছিলাম। এরপর দাউন তার বাবাকে জানায় যে সে লিড ক্যারেক্টার পেয়েছে, মানে সে মুভিতে কাজ করছে। কিন্তু আমরা দেখি তার বাবা রেগে যান। তিনি এ বিষয় নিয়ে চিৎকার করতে থাকেন। তখন দাউন কাঁদতে শুরু করে, আর তার বাবা সেখান থেকে চলে যান, কারণ দাউন তার বাবাকে উল্টাপাল্টা কথা বলে ফেলেছিল। এরপর আমরা দেখি জিয়া একজন ইনভেস্টরের কাছে এসেছে, কিন্তু ইনভেস্টর দ্বিধায় ছিল, কারণ জিয়া নতুন নায়িকাকে নিচ্ছিল। তখন জিয়া বলে, আমি তোমাকে একটি সিন শুট করে দেখাবো, যদি সেটা তোমার ভালো লাগে তাহলে তুমি এই মুভিতে ইনভেস্ট করো। একথা বলে সে চলে যেতে থাকে। তখন পিছন থেকে বুশিয়ং এসে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? একটা সিন দিয়ে কাউকে কিভাবে রাজি করাবে? তখন জিয়া উত্তর দেয়, ওটা আমার উপর ছেড়ে দাও, আর তুমি শুধু মুভির জন্য লুক জোগাড় করা শুরু করো। জিয়া কয়েকটা নামও বলে দেয়, যেমন ক্যামেরাম্যানের নাম, মিউজিকের জন্য একজন, আর্টের জন্য একজন। এরপর আমরা দেখি জিয়া এবং সিও একসঙ্গে আছে। জিয়া বলছে, আমাদের একটি জরুরি ভিত্তিতে শ্যুট করতে হবে, মানে একটি সিন দ্রুত শ্যুট করার কথা বলছিল। তখন সিও বলে উঠে, তুমি কি করে ভাবছো একটি সিন দিয়ে ইনভেস্টরকে রাজি করাবে? তোমার নিজের উপর এত বেশি কনফিডেন্স কেন, আর ওই মেটার উপরও? তখন জিয়া বলে, তুমি একবার ওর সঙ্গে দেখা করো, তাহলেই বুঝতে পারবে। এরপর আমরা দেখি বুশিয়ং আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর একজন ক্যামেরাম্যানের কাছে গেছে, যার নাম জিচিওল। কিন্তু জিচিওল তাদের কথায় রাজি না হয়ে বলে, আমি লির সঙ্গে কাজ করতে চাই, কিন্তু আমি এই মুভিটি এখন করতে পারবো না। তারপর আমরা দেখি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জিয়াকে কল করে সব জানিয়ে দিচ্ছে। এতে জিয়া বলে, ঠিক আছে, আমি নিজেই ওর সঙ্গে কথা বলে সামলে নিব। এরপর আমরা দেখি জিয়া সেই জিত্রিওলের কাছে পৌঁছায় এবং তার সঙ্গে কথা বলে তাকে রাজি করিয়ে নেয়। একই সময় আমরা দেখি দাওনকে, যার সঙ্গে দেখা করতে সিও এসেছে। সিও তাকে চিনে ফেলে আর বলে, তুমি তো সেই মেয়েটা যে আমাকে স্যান্ডউইচ দিয়েছিলে, তাই না? এদিকে জিয়াকে দেখা যায় সে আরেকজনের সঙ্গে শুটিংয়ের লোকেশন নিয়ে আলোচনা করছে, মানে কোথায় শ্যুট করা ভালো হবে। তারপর আমরা আবার দাওন এবং সিওকে দেখি, যেখানে সিও তাকে নিজের স্টুডিওতে নিয়ে গিয়েছিল।
সিও বলে আমরা দুইজন এখানে রিহার্সাল করতে পারি। এতে দাউন খুব খুশি হয়। তারপর দাউনের খাবারের সময় হয়ে যায়, তাই দুজনকে একসঙ্গে খেতে দেখা যায়। তখন হঠাৎ সেখানে ইয়ং এসে যায়। সিও দাউনের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয় এবং বলে সে আমাদের এজেন্সির সিইও। এরপর ইয়ং সিইওকে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো। তখন সিও তার সঙ্গে বাইরে চলে যায়। এরপর আমরা দেখি সিও এবং ইয়ং কথা বলছে। ইয়ং বলছে তুমি এই মুভিতে কাজ করবে না, কিন্তু সিও উত্তর দেয় আমি অবশ্যই এই মুভিটা করব, আর যদি আমাকে জোর করো তাহলে আমি এই প্রোডাকশনকেও ছেড়ে দেব। এদিকে দাওনকে দেখা যায় সে প্যানিক করতে শুরু করে এবং তার ট্যাবলেট বের করে নিতে থাকে। ইয়ং এর সঙ্গে কথা শেষ করে সিও ভিতরে ফিরে আসে, কিন্তু ভিতরে এসে সে দাওনকে কোথাও পায় না। তারপর সে একটি রুমে যায়, যেখানে সে দেখে দাওন মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে দেখে সিও তাড়াতাড়ি বলে আমি অ্যাম্বুলেন্স ডাকছি, কিন্তু দাওন বলে না, আমাকে হ্যাংকক হসপিটালে নিয়ে যাও, আর কাউকে এই ব্যাপারে কিছুই বলো না। এরপর আমরা দেখি সিও তাকে নিয়ে যায় এবং ডক্টর কিম তাকে চিকিৎসার জন্য রিসিভ করে। এরপর আমরা দেখি কিম সিওর কাছে আসে এবং তাকে ধন্যবাদ জানায়। তুমি তাকে সাহায্য করলে এর জন্য তোমাকে থ্যাংক ইউ। সিও দাওন সম্পর্কে জানতে চায় এবং কিমকে জিজ্ঞাসা করে আসলে ওর কি হয়েছিল। কিম বলে ও আমাকে কোনো কিছু বলার জন্য মানা করেছে, আর বলে তুমি চাইলে চলে যেতে পারো, চিন্তা করার মতো কিছুই হয়নি। এরপর আমরা জিয়া এবং তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে দেখি। জিয়া বলে তুমি গিয়ে সিওর সঙ্গে দেখা করো, আমি দাওনের কাছে যাচ্ছি। ঠিক তখনই দাওনের কাছ থেকে জিয়ার কাছে একটি মেসেজ আসে যে সে হাসপাতালে আছে। জিয়া তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে যায়। এদিকে দাওন কিমের সঙ্গে ছিল এবং কথা বলছিল। কিম বলে যদি তোমার সঙ্গে কেউ না থাকতো তাহলে আজ তোমার জীবন চলে যেতে পারতো। দাওন শান্তভাবে জবাব দেয় হ্যাঁ আমি জানি, তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। তখন আমরা দেখি দাওন জিয়ার দিকে হাত নাড়াচ্ছে। পরে দাওন জিয়ার সঙ্গে দেখা করে, কিন্তু দাওন তাকে কিছুই জানায় না যে তার সাথে কি ঘটেছিল। বরং জিয়া তাকে বলে আমাদের একটা সিন শুট করতে হবে, সেখানে অনেক লোক থাকবে, তুমি সবার সামনে সাবধানে থাকবে, কেউ যেন তোমার অসুস্থতার কথা না জানতে পারে। উত্তরে দাওন বলে সিও আমাকে তার এজেন্সিতে নিয়ে গিয়েছিল, সে খুবই ভালো। মানে এখানে দাউন সিওর প্রশংসা করছিল। এরপর আমরা দেখি দাউন আবার সেই প্রোডাকশনে পৌঁছে গেছে। সিও সেখানে আসে রিহার্সালের জন্য। সিও দাউনকে বলে আমি কিছুই জিজ্ঞাসা করব না, যখন তোমার ইচ্ছা হবে আমাকে বলবে যে তোমার সাথে কি ঘটেছিল। দাউন উত্তর দেয় আমি জানতাম আপনি আমাকে বুঝতে পারবেন, আমি আপনাকে সবকিছু পরে বলবো। ওদিকে ইয়ং দাউনের সঙ্গে একটি মিটিং ফিক্স করার কথা বলে। সে বলে চলো আমরা কিছু করি, মানে তার ইচ্ছাগুলো ভালো মনে হচ্ছিল না। এরপর সবাইকে লোকেশনে দেখি যেখানে শ্যুট হতে চলেছে। জিয়া দাউনকে লক্ষ্য করে দেখছে। তখন সিও জিয়ার পাশে বসে। জিয়া বলে তুমি ওকে প্রোডাকশনে কেন নিয়ে গেলে? সিও উত্তর দেয় ও আমার জন্য কিছু করেছিল, আমি শুধু তার প্রতিদান দিয়েছি। তারপর আমরা জিয়া আর দাউনকে একসঙ্গে দেখি। সবকিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়, তাদের কথা আমরা শুনতে পাই না। এরপর শ্যুট শুরু হয়। দাউনকে দ্বিতীয় শটে দেখা যায়, সে বাথরুমে অভিনয় করছে। সবাই তার পারফরমেন্স দেখে ইমপ্রেস হয়। ডিরেক্টর আর টিম খুব খুশি হয়, তারা বলে দাউন দারুণ অভিনয় করেছে। বুশিয়ং বলে উঠে আমি ক্লিপটা দ্রুত পাঠিয়ে দিচ্ছি, আমার বিশ্বাস তারা রাজি হবেই, তাদের রাজি হতেই হবে। কিন্তু জিয়া বলে না, আমি এটা এভাবে পাঠাবো না, আগে এডিট করব তারপর পাঠাবো। এরপর আমরা জিয়া এবং দাউনকে একসঙ্গে দেখি, তারা কথা বলছিল। দাউন বলে হয়তো আমার কারণে এই মুভিটি হবে না, কারণ সে ইতিমধ্যে ইনভেস্টের ব্যাপারে জেনে গিয়েছে। কিন্তু জিয়া বলে যদি এই মুভি না হয় তাহলে সেটা আমাদের দুজনের কারণেই হবে না, তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি সবকিছু সামাল দিব। এরপর সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা জিয়া এবং জিজিওলকে দেখি, তারা দুইজন এই ভিডিও দেখ আর ভিডিওটির এডিট করছিল। জিজিও দাউনের প্রশংসা করে এবং জিয়াকে জিজ্ঞাসা করে তুমি এই মেয়েটিকে কোথা থেকে পেলে? এদিকে আমরা দেখি দাউন সে তার বাড়িতে বসে লাভ ইন হোয়াইট মুভির অ্যাক্টর সম্পর্কে রিসার্চ করছিল। এরপর আমরা জিয়াকে দেখি যে ইনভেস্টরের কাছে গেছে, তার সাথে বুশিয়ংও ছিল। ভিডিও দেখে ইনভেস্টর বলে আমি কি আমার বাপও এই ভিডিও দেখে ইনভেস্ট করতে রাজি হতেন। এরপর আমরা দেখি জিয়া দাউনের কাছে যায় এবং জানায় মুভিটি হচ্ছে, মানে ইনভেস্টররা রাজি হয়ে গিয়েছে। এটি শুনে দাউন খুব খুশি হয়, সে খুশিতে জিয়াকে জড়িয়ে ধরে। তারপর সে বুঝতে পারে সে কি করছে। সে সরে আসে এবং বলে হলিউডে ঠিক এভাবেই থ্যাংক ইউ বলা হয়। তারপর জিয়া বলে তুমি দারুণ কাজ করে। এরপর দাউন জিজ্ঞাসা করে তুমি কি লাস্ট লোকেশন ফাইনাল করে ফেলেছ, মানে মুভির শেষ শুটিং লোকেশন? জিয়া উত্তর দেয় না, আমি এখনো লোকেশন ফাইনাল করিনি। দাউন বলে আমার কাছে একটি লোকেশন আছে, চলো আমরা একসঙ্গে যাই। তারপর দাউন জিয়াকে হসপিটালের বিল্ডিং এর একটি জায়গায় নিয়ে আসে। তারপর দাউন বলে আমি এই জায়গায় দাঁড়িয়ে ভাবতাম কোনো এক সময় আমি এই জায়গা থেকে বাইরে যাব, কারণ কোনো রোগী যদি বেশি সময় ধরে এখানে থাকে তার ভিতরে এটা চলে আসে কখন বাইরের জগতে সে যাবে। তারপর সে বলে মুভির লিড রোল এখানে দাঁড়িয়ে থাকবে, তার সামনে হিরো থাকবে, আমরা
দেখি দাওন জিয়াকে নিচে দেখছিল, মানে সে কল্পনা করছিল। এরপর আমরা দেখি জিয়া দাওনের দিকে তাকাচ্ছে। দাওন বলছে আমি বাঁচতে চাই। এরপর জিয়া তার মাথার উপর হাত রাখে। জিয়া বুঝতে পারে যে সে কি করছে এবং সে হাত সরিয়ে নেয়। জিয়া বলে আমার এই লোকেশন ভালো লেগেছে। দাওন বলে ঠিক আছে, তাহলে আমাকে টাকা দাও এই লোকেশন দেখানোর জন্য। জিয়া উত্তর দেয় প্রথমে এই লোকেশন বুক করো। দাওন বলে এটা আমার বাম হাতের খেলা। এরপর আমরা দেখি ইয়ং দাওনের কাছে আসে। তারপর আমরা দুজনকে বসতে দেখি। ইয়ং জিয়া সম্পর্কে দাওনের কাছে উল্টোপাল্টা কথা বলা শুরু করে। ও বলে ওর ক্যারেক্টার ঠিক আছে, কিন্তু ও মানুষ হিসাবে বেশি ভালো না, তুমি ওর উপর ট্রাস্ট করো না। দাওন বলে আমি সবচেয়ে বেশি ওনার উপরই ট্রাস্ট করি। এরপর সে উঠে চলে যায়। লিফট থেকে বের হয়ে সে একটি দরজা খুলে, আর দরজা খুলে সে জিয়াকে এমন অবস্থায় দেখে। এখানে আসলে কি হয়েছে আমরা বুঝতে পারি না। তারপর আমাদের একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে লি তার প্রথম সিনেমার শুটিং করছিল। এরপর আমরা সিওকে দেখি, যে কাঁদছিল এবং বলছিল তোমার কেমন ধরনের শট চাই, আমি সব রকম শট দিয়ে ফেলেছি, তবু তোমার একটিও পছন্দ হচ্ছে না। তখন আমরা লিকে দেখি, সে বলতে শুরু করে এটা একটা সিক্রেট, কিন্তু আসলে আমি জানি না ভালোবাসা কেমন হয়। লি তার হাত বাড়িয়ে দেয়। এরপর আমাদের আরেকটি সিন দেখানো হয়, যেখানে তারা দুজন গাড়িতে থাকে। সেখানে সে লিকে কিস করার চেষ্টা করে এবং দৃশ্যটা কেটে যায়। এরপর আমাদের এখনকার সিন দেখানো হয়, যেখানে সিও নিজের পুরনো কথা মনে করছিল, আর সে বলছিল আমি এখনো তোমাকে ভুলতে পারিনি। লিও বলতে থাকে এটা সঠিক জায়গা নয় এই বিষয়ে বলার জন্য। সে বলে আমরা এই বিষয়ে পরে কথা বলবো। সে উঠে সেখান থেকে চলে যেতে থাকে। এরপর সিও তার পিছনে যায় এবং তাকে কিস করে। এদিকে আমরা দাওনকে দেখি, যে তাদের দেখে সেখান থেকে চলে যায়। লি বলতে থাকে তুমি এটা কি করছো। সিও বলতে শুরু করে সে আবার লির জীবনে ফিরে আসতে চায়। লি সেখান থেকে চলে যেতে থাকে এবং বলে এখন তুমি এই মুভির উপর ফোকাস করো। এরপর আমরা দাওনকে দেখি, যে সিঁড়িতে বসেছিল। তখন সে দেখে লি চলে যাচ্ছিল। সে লির পিছনে যাওয়ার জন্য বের হয়, কিন্তু বাইরে এসে তার কিমের সঙ্গে দেখা হয়। কিম বলতে থাকে আমাদের কাজ আছে চলো। যখন তারা দুজন ভিতরে পৌঁছায় তখন তাদের সঙ্গে সিওর দেখা হয়। সিও বলে আমরা পরে রিহার্সাল করব। তারপর দাউন লিকে কল করে এবং বলে আমার তোমাকে কিছু বলার আছে। এরপর সে লির সঙ্গে দেখা করতে ক্যাফেতে আসে। লি তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কি বলতে চাচ্ছিলে। যখনই সে বলার চেষ্টা করে তখনই তার অ্যালার্ম বাজতে থাকে। লি বলে তোমার খাওয়ার জন্য অ্যালার্ম কেন সেট করো। উত্তরে সে বলে যদি আমি না খাই তাহলে আমি মারা যেতে পারি। সে বলে খাওয়া আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তখন লি তার জন্য খাবার অর্ডার করে দেয়। এরপর আমরা তাদের দুজনকে পার্কে দেখি। লি তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কি বলতে যাচ্ছিলে। সে বলতে থাকে আমি আসলে তোমাকে কিছুই বলিনি, আর এর জন্যই তুমি আমার উপর রাগ করতে পারো। তারপর সে বলে যে ওই দিন যখন সে সিওর সঙ্গে তার স্টুডিওতে দেখা করতে গিয়েছিল তখন তার প্যানিক অ্যাটাক চলে এসেছিল, আর সিও বিষয়টি সবার কাছে লুকিয়ে তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। জিয়া এটা শুনে একটু ভয় পেয়ে যায় এবং বলে কি হয়েছিল, তোমার প্যানিক অ্যাটাক এসেছিল, তুমি ঠিক আছো। জিয়াকে তার জন্য এত কেয়ার করতে দেখে দাওন কিছুটা আনকমফোর্টেবল হয়ে যায়। তারপর সে জিজ্ঞাসা করে তুমি সিওর ক্যারিয়ার লঞ্চ করেছিলে, সেই সময় সে কেমন ছিল। জিয়া বলে সে খুব ভালো অ্যাক্ট্রেস ছিল এবং আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তারপর সে বলে একজন ডিরেক্টরের জন্য সেই মানুষটা কেমন তা গুরুত্বপূর্ণ নয়, তার জন্য সে শুধু একজন অ্যাক্টরস। দাওন বলতে থাকে তুমি আমার জন্য খুব ভালো মানুষ। এরপর লি বলে আমি জানি না। এরপর আমরা বুশিয়ংকে দেখি, যে কারোর সঙ্গে কথা বলছিল। তারপর সে ভিতরে আসে এবং আমরা দেখি সেখানে জিয়াও আছে। বুশিয়ং জিয়াকে কিছু কাগজ দেয় এবং বলে আমাদের মুভির লিড অ্যাক্টরদের ছবির দরকার এবং তাদের সঙ্গে ফটোশ্যুটও করতে হবে। কিন্তু জিয়া তা করতে অস্বীকার করে এবং সে বলে আমরা দাউনের ছবি ব্যবহার করব না, তাতে মানুষের কৌতূহল আরও বেড়ে যাবে, জানতে চাইবে যে লিড অ্যাক্টর আসলে কে। তারপর আমরা দেখি বুশিয়ংও সেরকম কাজ করতে থাকে। অন্যদিকে আমরা দেখি বাকি সবাই অনেক বেশি খুশি ছিল, কারণ দাউন লিড রোল পেয়েছে। তারপর আমরা দাউনের বাবাকে দেখি, যিনি এই আর্টিকেল পড়ছিলেন। এরপর আমরা জিয়াকে দেখি, যে তার বন্ধুর ক্যাফেতে ছিল এবং সে তার বন্ধুর কাছে একটি অনুরোধ করে। পরে আমরা দাউনকে দেখি, যে তার বাবার কাছে যায় এবং জানায় যে সে লিড রোল পেয়েছে, কিন্তু তার বাবা তখনও রেগেছিলেন এবং বলছিলেন এটা তোমার করা উচিত হয়নি। এরপর তিনি বলতে থাকেন আজ আমরা তোমার সব টেস্ট করব। তারপর আমরা দেখি তার টেস্ট চলছে। তারপর আমরা দেখি সে কিমের কাছে ছিল এবং যে তার সব রিপোর্ট দেখছিল। তারপর সে বলে তোমার হাতে বেশি সময় নেই। তার চেহারা দেখে মনে হচ্ছিল সে অনেকটা ইমোশনাল। এরপর দাউন বলতে থাকে তুমি এসব কথা হাসি মুখেও বলতে পারতে। এরপর কিম বলতে থাকে তুমি এই লিড রোল কিভাবে পেলে। এরপর সে তাকে অভিনন্দন জানায়। সে বলে 1 বছরের মধ্যে তুমি নিজের মুভি থিয়েটারে দেখতে পারবে, তাই তোমাকে বেঁচে থাকতে হবে। দাউন তাকে ধন্যবাদ জানায়। তারপর সিন কাট হয় এবং আমরা জিয়াকে দেখি, যে তার মায়ের স্ক্রিপ্ট পড়ছিল। এরপর তার কাছে বুশিয়ংয়ের মেসেজ আসে। সে বলে যেমন তুমি বলেছিলে মানুষ জানতে চাইছে যে কে লিড রোল পেয়েছে।
পরের সকালে আমরা দাউনকে দেখি তার ফ্রেন্ডটাকে রেডি করাচ্ছিল। হঠাৎ তার কাছে জিয়ার ফোন আসে। জিয়া বলে, আমি তোমার জন্য একটি গিফট পাঠিয়েছি। যখন দাউন বাইরে যায়, সে দেখে বাইরে ক্যাফের সেই বন্ধু দাঁড়িয়ে আছে, যার নাম জুন। জুন তাকে বলে, আজ থেকে আমি তোমার ম্যানেজার। সে দাউনকে নিয়ে যেতে থাকে, মানে ম্যানেজার হিসাবে কাজ করছিল, কিন্তু সে দাউনকে ম্যাম ম্যাম বলে ডাকছিল। এতে দাউন বলতে থাকে, তোমার এত আনুষ্ঠানিকভাবে বলার দরকার নেই, তুমি আমাকে দাউন বললেও হবে। জুন বলতে থাকে, এটা আমার প্রথমবার ম্যানেজার হওয়া, আমি সবসময় কোনো বড় স্টারের ম্যানেজার হতে চেয়েছিলাম। এটা শুনে দাউন খুব খুশি হয়ে যায়।